তারাপদ রায়ের ছোট গল্প। আবার বক্তৃতা। বক্তৃতা যারা করেন অর্থাৎ বক্তাবৃন্দ এবং বক্তৃতা যারা শোনেন অর্থাৎ শ্রোতাবৃন্দ উভয়ই জানেন যে বক্তৃতা হলো অত্যন্ত গোলমেলে ব্যাপার, রীতিমতো জটিল বিষয়। বক্তৃতা একবার আরম্ভ হলে শ্রোতাদের পক্ষে অনুমান করা কঠিন হয়ে পড়ে কখন সে বক্তৃতা শেষ হবে। মজার কথা এই যে শুধু শ্রোতারাই নয়, বক্তা নিজেও বহু সময় জানেন না যে কখন তার বক্তৃতা শেষ হবে। কখনো কখনো বক্তৃতার খেয়ে হারিয়ে যায় কি বিষয় বলছিলেন সেটা বক্তা ভুলে যান। অনেক সময় ঘুরে ফিরে একই জায়গায় বারবার চলে আসেন। একবার এক বক্তৃতায় বক্তা মহোদয়কে 11 বার বলতে শুনেছিলাম তমসমা জ্যোতির্গময়। সেটা ছিল এক বিদ্যালয়ের পারিতোষিক বিতরণী উৎসব। 11 বার একটু বেশি হয়ে গিয়েছিল, তবু বক্তব্যের কাছাকাছি ছিলেন তিনি। ওই ভদ্রলোককে পরে একদিন অন্য এক জায়গায় বর্ষামঙ্গল সঙ্গীত উৎসবে উদ্বোধনী বক্তৃতা করতে শুনি, কিন্তু এবারেও উনি ওই তমসমা জ্যোতির্গময় 7 বার উদ্ধৃতি দিলেন। পরে বুঝেছিলাম এটা তার মুদ্রদোষ। তবে এমন অনেক বক্তা আছেন যারা বক্তৃতা করতে উঠে কিছুক্ষণ পরেই ভুলে যান কী বিষয়ে বক্তৃতা করছিলেন। এরা হঠাৎ বক্তৃতা থামিয়ে দিলে শ্রোতাদের আশ্বস্ত হওয়ার তেমন কোনো কারণ নেই, কারণ মঞ্চে উপবিষ্ট অন্য কারো কাছ থেকে সেদিনের সভার বিষয় সম্পর্কে অনুচ্চ কণ্ঠে এবং নির্লজ্জভাবে তথ্য সংগ্রহ করে নিয়ে কয়েক মুহূর্তের মধ্যে এরা আবার মাইকে ফিরে আসেন। এইবার তাদের বক্তব্য আবার শুরু হয়, হ্যাঁ যা বলেছিলাম এই বলে। বলা বাহুল্য, এতক্ষণ যা বলছিলেন এবং এখন যা বলবেন তা মোটেই এক নয়। ঘন্টার পর ঘন্টা যারা অনর্গল বক্তৃতা করে যেতে পারেন তাদের প্রাণশক্তি, ফুসফুস এবং কণ্ঠনালী খুবই সবল। রাষ্ট্রপুঞ্জে কৃষ্ণ মেননের অথবা ভুট্টোর ঘন্টার পর ঘন্টা ধরে বক্তৃতা সারা পৃথিবীতে বিস্ময় সঞ্চার করেছিল। দীর্ঘ বক্তৃতা সম্পর্কে গল্প আছে যে এক ভদ্রলোক বক্তৃতা করতে করতে মধ্যরাত কাবার করে দেন। তারপর সেটা খেয়াল হতে লজ্জিত হয়ে নিজের শূন্য বাঁ হাতের মণিবন্ধটা দেখিয়ে বললেন, হাতে ঘড়ি নেই তাই সময়টা খেয়াল করিনি, একটু দেরি হয়ে গেল, কেউ কিছু মনে করবেন না। ক্লান্ত নিদ্রাতুর শ্রোতাদের মধ্যে একজন হাইতে তুলতে তুলতে উঠে বলল, হাতে ঘড়ি না থাক, দেওয়ালে তো ক্যালেন্ডার ছিল, সেটা দেখলেই বুঝতে পারতেন পুরো একদিন পার করে দিয়েছেন। এই প্রসঙ্গে অন্য একটা গল্প আছে, সেটা একটু জটিল। এক আশাবাদী বক্তা খুব বক্তৃতা করে চলছিলেন, শ্রোতারা ক্রমশ অধীর হয়ে উঠেছিল। অবশেষে সেই বক্তা বললেন, আমার বক্তৃতা আপনাদের জন্য নয়, আমি বলছি পরবর্তী প্রজন্মের উদ্দেশ্যে। শ্রোতাদের মধ্যে তখন একজন উঠে দাঁড়িয়ে বলল, আপনি থামবেন না, আর একটু বক্তৃতা চালিয়ে গেলেই পরবর্তী প্রজন্ম এসে যাবে। সব বক্তারই প্রধান দুশ্চিন্তা হলো যে তার বক্তৃতার সময় লোকজন হল থেকে উঠে না যায়। এ তো প্রায় সকলেরই জানা যে অনেক খ্যাতনামা লোক আছেন যারা জীবনে তাদের নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত, কিন্তু তাদের বক্তৃতা কেউ শুনতে চায় না। তারা মঞ্চে উঠলেই, এমনকি মঞ্চে ওঠার আগে তাদের নাম ঘোষণা মাত্রেই হল থেকে শ্রোতারা দল বেঁধে উঠে চলে যায়। স্বীকার করা ভালো যে এর মধ্যে তেমন কোনো পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র নেই। আসলে উক্ত বক্তাদের বক্তৃতার কুখ্যাতি বহুদূর ছড়িয়ে পড়েছে। সে বক্তৃতার কোনো চমক নেই, রস নেই, নতুন বক্তব্য নেই, শুধু কথার পর কথার পর কথা। কে শুনবে সেই ছাইপাশ কাঠের চেয়ারে শক্ত হয়ে বসে? তবে এই সমস্যার সমাধান করে ফেলেছিলেন এক বুদ্ধিমান হিন্দিভাষী বক্তা। যে কোনো অচেনা জায়গায় বক্তৃতা করতে গিয়েই প্রথমে তিনি যা বলতেন তার তর্জমা নিম্নরূপ, বন্ধুগণ, আমি বক্তৃতা করার আগে একটা কথা জানাতে চাই। আমি যখন সভাকক্ষে আসছিলাম দেখলাম হলের বাইরের বারান্দায় এক পানওয়ালি দাঁড়িয়ে রয়েছে। সে বলল, হলের মধ্যে এক বাবু এসেছেন আমার কাছ থেকে একটা পান খেয়ে আর এক প্যাকেট সিগারেট নিয়ে, কিন্তু দাম দিয়ে আসেননি।
পানওয়ালিটি টাকার জন্য বাইরে অপেক্ষা করছে। আমি তাকে বললাম ভেতরে আসতে, কিন্তু সে হলের মধ্যে আসতে সংকোচ বোধ করছে। সে যা হোক, আমি বক্তৃতা আরম্ভ করছি। যিনি ওর কাছ থেকে পান সিগারেট খেয়ে এসেছেন, পয়সা না দিয়ে তাকে অনুরোধ, গরিব পানওয়ালিটির বাইরে দাঁড়িয়ে আছে, একবার উঠে গিয়ে তার হিসাবটা মিটিয়ে দিয়ে আসবেন। বলা বাহুল্য, এরপরে একজন শ্রোতাও ভদ্রলোকের বক্তৃতাকালে সভা ছেড়ে উঠে যাননি, কারণ তাহলেই সকলে ধরে নেবে ইনি ওই পানওয়ালির খাতক। তবে সবাই যে বক্তৃতা করতে ভালোবাসেন কিংবা সদা সর্বদা বক্তৃতা করতে ইচ্ছুক ও উৎসুক তা নয়, বরং অধিকাংশ লোকই বক্তৃতা করতে চায় না। বক্তৃতার নামে তাদের গায়ে জ্বর আসে। এই ধরনের লোকদের জন্য একটা সুখবর আছে। খবরটি এসেছে সুদূর পলিনেশিয়া থেকে। পলিনেশিয়ার আদিম জাতিদের ওপরে গবেষণা করতে গিয়েছিলেন এক বিখ্যাত নৃতত্ত্ববিদ। সেখানকার সামোয়া নামক এক গহন অরণ্য প্রদেশের সামন্ত নেতা তাকে সাদর সংবর্ধনা জ্ঞাপন করেন একটি অনুষ্ঠানের মাধ্যমে। উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী নৃত্য গীতাদির পরে সবার কার্যসূচিতে ছিল সামন্ত নেতা কর্তৃক নৃতত্ত্ববিদের প্রতি স্বাগত ভাষণ। সেই নৃতত্ত্ববিদ অবাক হয়ে দেখলেন যে ভাষণ দিতে সামন্তটি মোটেই উঠলেন না, বরং অন্য এক ভাড়াটে বক্তা এসে তার হয়ে দীর্ঘ ভাষণ দিয়ে নৃতত্ত্ববিদের প্রশংসা ও গুণগান করলেন। অবশ্যই সবার নির্ঘণ্টে এর পরেই ছিল নৃতত্ত্ববিদের ভাষণ, অর্থাৎ ধন্যবাদ জ্ঞাপন জাতীয় একটি বক্তৃতা। বক্তৃতা করার জন্য নৃতত্ত্ববিদ মহোদয় উঠতেই তাকে বাধা দেওয়া হলো। বিস্মিত হয়ে তিনি জানতে চাইলেন, সবার কার্যসূচিতে তার বক্তৃতা রয়েছে, তাহলে বক্তৃতা দিতে বাধা দেওয়া হচ্ছে কেন? সামন্ত নেতা তখন তাকে বুঝিয়ে বললেন যে বক্তৃতা হলো পেশাদারি ব্যাপার, ওর জন্য আলাদা লোক নিযুক্ত করা আছে, তারা এসব ব্যাপারে এক্সপার্ট। নৃতত্ত্ববিদকে কষ্ট করে নিজের ভাষণ দিতে হবে না, তার জন্য লোক মজুত আছে। যে একটু আগে সামন্ত নেতার তরফে স্বাগত ভাষণ দিয়েছে, সে অতঃপর ধন্যবাদ জ্ঞাপন করবে নৃতত্ত্ববিদের তরফে। অবশেষে একটি উপদেশ: কোনো সভায় বক্তৃতাকালে যদি কোনো বক্তা কোনো রসিকতা করেন, তাহলে সে রসিকতা আপনার ভালো লাগুক বা না লাগুক, পছন্দ হোক বা নাই হোক, চিৎকার করে অতি অবশ্য হো হো করে হাসবেন। চেষ্টা করবেন পাশের দর্শকদেরও দলে টানতে, কারণ আপনারা যদি না হাসেন, ওই বক্তা ধরে নেবেন আপনারা তার রসিকতাটি মোটেই ধরতে পারেননি। তিনি আবার আপনারা না হাসা পর্যন্ত রসিকতাটি চালিয়ে যাবেন। তার থেকে প্রথমবারে একটু কষ্ট করে হেসে নেওয়াই ভালো নয় কি?